স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত বিএনপির 2 দিনের কর্মসূচি শেষ হচ্ছে আজ। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে টানা 48 ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন হাজারো মানুষ। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী বিভিন্ন স্থানেও দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে চলছে এই আয়োজন। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিয়েছেন। কর্মসূচি সম্পর্কে জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, শেষ দিনে সেখানে কি কি কর্মসূচি রয়েছে এবং সারা রাত সেখানে কি ধরনের আয়োজন ছিল আমাদের জানাবেন। মনি, আজকে দ্বিতীয় দিন এই আন্দোলন কর্মসূচি তিস্তা নদী রক্ষা আন্দোলন, এই ব্যানারে যে কর্মসূচি পালিত হচ্ছে 48 ঘন্টা লাগাতার। সেখানে গতকালকে রাত কিন্তু আন্দোলন কর্মীরা এই তিস্তার পাড়ে অবস্থান করেছিল এবং আজকে সকাল বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে পদযাত্রা অনুষ্ঠিত হবে, সেটি প্রায় 2 কিলো রাস্তা। এখানে প্রায় হাজার হাজার নেতাকর্মী এটাতে অংশ নেবেন। তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পয়েন্ট পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। যদিও এটা 10টার সময় হওয়ার কথা ছিল, তবে এখনো পর্যন্ত শুরু হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপরে আরেকটি উল্লেখযোগ্য ইভেন্ট রয়েছে এই আন্দোলন কর্মসূচি, সেটা হচ্ছে যে তিস্তা যে এই শীত মৌসুমে শুক্র নদীতে পানি নেই, যতটুকু পানি আছে যেসব জায়গায়, সেখানে কিন্তু হাঁটু পানিতে নেতা আন্দোলনকারীরা নিয়ে তারা কিন্তু প্ল্যাকার্ড প্রদর্শন করবে। তিস্তায় যে পানি নেই সেটা তারা বহির্বিশ্বে দেখাতে চায়। এছাড়া বিকেলে জনসমাবেশ রয়েছে, যেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আরো যে কয়েকটি পয়েন্ট রয়েছে এই আন্দোলনের, প্রায় 11টি পয়েন্ট, সেখানেও কিন্তু বিভিন্ন নেতাকর্মী জাতীয় পর্যায়ে তারা এসে কথা বলবেন, জনসভায় বক্তব্য রাখবেন। তো এখন আন্দোলন কর্মীরা এই সমাবেশ স্থলে, এই আন্দোলন স্থলে আসছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো এই কর্মসূচিগুলো শুরু হবে। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। জি মাহমুদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বড় বড় নেতারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তারা ওই সীমান্ত নিরাপদ রুট হিসেবে ব্যবহার করেন আর তাদেরকে সহায়তা দেন দালালরা, এমনই দাবি স্থানীয়দের। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা এবং সহযোগী ছাত্রলীগ, যুবলীগের বেশ কিছু নেতা জনরোষ থেকে বাঁচতে ভারতে পালিয়ে যান। অভিযোগ রয়েছে বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে ছদ্মবেশ ধারণ করে তারা ওই দেশে আশ্রয় নেন। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছেন 9 জন আর বিজিবি আটক করেছে 2 জনকে। পালিয়ে যাওয়া নেতাদের অনেককে এখন কলকাতার নিউ টাউন, মার্কুইজ স্ট্রিট ও সল্ট লেক এলাকায় দেখা যাচ্ছে। তারা কিভাবে সীমান্ত অতিক্রম করেছেন এ প্রশ্ন স্থানীয়দের। আওয়ামী লীগের যারা অন্যায় কাজ করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা লুটপাট করেছে, তারা পালিয়ে গেছে দেশ ছেড়ে। তো আমরা মনে করি এই পালিয়ে যাওয়াটার ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। প্রশাসনের উচিত যে এই বিষয়ে নজরদারি বাড়ান। কোনো রকম দুষ্কৃতী অবৈধভাবে ভারতে না যেতে পারে সেদিকে নজরদারি করার জন্য অনুরোধ রাখছি। বেনাপোল বন্দর দিয়ে মামলার কোনো আসামি ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানান ইমিগ্রেশন পুলিশ। আমরা 5ই আগস্টের পর থেকে অদ্যাবধি বেনাপোল ইমিগ্রেশন ব্যবহার করে ভারত যাওয়ার কালে আমরা মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করছি এবং এই 9 জন আসামিদেরকে আমরা গ্রেপ্তার করে পোর্ট থানায় হস্তান্তর করেছি। বেনাপোল সীমান্ত দিয়ে এখনো কেউ কেউ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। সুলতানাস ড্রিম আনবাউন্ড ফার্স্ট উইমেন্স উইন্টার এক্সপেডিশনের সাফল্য উদযাপন করতে মাস্টারিং ড্রিমস কনকোয়ারিং হাইটস শীর্ষক এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে মাস্টার কার্ড। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যকর্ম সুলতানার স্বপ্ন থেকে অনুপ্রাণিত এই বিশেষ পর্বতারোহণ অভিযানের পৃষ্ঠপোষক মাস্টার কার্ড। অভিযাত্রীর আয়োজনে ও ইউনেস্কোর
ইউনেস্কোর অনুমোদনে অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। আরও উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইস, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ অন্যান্য অতিথিরা। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে এই অভিযানে ৫ জন নারী পর্বতারোহী অংশ নেন। খুবই ব্যতিক্রমী অনুষ্ঠান এবং সেখানে মাস্টারিং ড্রিমস কনকারিং হাইটস। লক্ষ্মীপুরের রামগঞ্জে জনকল্যাণমূলক সংগঠন স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও সানি অপারেশন সেবা প্রদান করা হয়েছে। জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড এবং বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় আয়োজিত 2 দিনের এই ক্যাম্পে 2000-এর বেশি মানুষকে সেবা প্রদান করা হয়। দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের, ঝকঝকে দেখুন সনি স্মার্টের সাথে, এই স্লোগানে রোববার সকালে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এটা সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো খরচ লাগবে না কারো। সবার চোখের দেখে ডাক্তাররা যদি সাজেস্ট করে কারো চশমা লাগবে সেখানে তারা পাওয়ার গ্লাস ফ্রি পাবে। তারপরে কারো যদি চোখের কোনো অপারেশন লাগে সেখানে যদি এখানে সম্ভব না হয় আমরা বাছাইকৃত সেই রোগীদেরকে আমরা ঢাকা নিয়ে যাব আমাদের নিজ খরচে। আন্তর্জাতিক প্রসঙ্গ, কানাডার টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ উল্টে অন্তত 19 জন আহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু সহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সোমবার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে 4 জন ক্রু সহ মোট 80 জন আরোহী ছিল। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ। খেলার খবর, চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16 নিশ্চিতের লড়াইয়ে রাতে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। আলিয়ান্স অ্যারেনায় রাত 2টায় সেল্টিকের বিপক্ষে লড়বে তারা। একই সময়ে বেনফিকা লড়বে মোনাকোর বিপক্ষে, আর আতালান্তার প্রতিপক্ষ ক্লাববুর্গ। রাত 11:15টায় ফেনওর্ডের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুতে কেউই ভাবেনি বায়ার্ন, রিয়াল, পিএসজির মতো দলগুলোকে খেলতে হবে প্লে অফ পর্ব। আর প্লে অফে ছোট দলগুলোর বিপক্ষেও কঠিন চ্যালেঞ্জের মুখে নামি ক্লাবগুলো। সে মিশনেই এবার সেল্টিকের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। নকআউট পর্বের প্রথম রাউন্ডে সেল্টিককে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 পথে এক ধাপ এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্কটিশ কোনো ক্লাবের বিপক্ষে সবশেষ 5 বারের দেখায় হার নেই বায়ার্নের। বিপদসীমায় আছে এসি মিলান। নকআউট পর্বের প্রথম লেগে ফেনওর্ডের বিপক্ষে সহজে জয় পাবে এসি মিলান, এমনটাই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা, কিন্তু হয়েছে তার উল্টোটা। দলটার বিপক্ষে 1-0 গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্টরা। তাই দ্বিতীয় লেগে পা হরকালেই শেষ 16 স্বপ্ন ভেস্তে যাবে মিলানের। আতালান্তাও আছে মহা ঝামেলায়। ইতালিয়ান লিগে উঠতে থাকা দলটা প্লে অফের প্রথম লেগে 2-1 গোলে হেরেছে ক্লাববুর্গের কাছে। আর ক্লাববুর্গ ইউরোপিয়ান প্রতিযোগিতায় 2003 সালের পর অ্যাওয়ে ম্যাচে কখনোই জিততে পারেনি। তাই এবার আন্ডারডগদের সামনে চমক দেখানোর অপেক্ষা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, গার্মেন্টস শিল্পে পরিকল্পিত অস্থিতিশীলতা,
নেপথ্যে ফ্যাসিস্টের দোসররা। একটি অনুসন্ধানী প্রতিবেদন আসলে যুগান্তর রেখেছে তাদের প্রধান শিরোনামে। এর পাশেই আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল, বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দিন। লাখো মানুষের কণ্ঠে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগান। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন, এমনটি কিন্তু মির্জা ফখরুল বলেছেন, সেটিও তাদের প্রতিবেদনে রয়েছে। এর পাশেই রয়েছে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম, খুশি করতে না পারলেই কপাল পোড়ে মিলারের। খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এর পাশেই দেখতে পাচ্ছি, বন্ধুত্ব করতে হলে ভারতকে তিস্তার পানি দিতে হবে। লালমনিরহাটে মির্জা ফখরুল যেটি বলেছেন আর কি, সেটিও তাদের শিরোনামে রয়েছে। এর পাশেই আরেকটি বিশেষ সাক্ষাৎকার তারা রেখেছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা তুলতে পারবে না, আব্দুল কাদের সিদ্দিকের একটি সাক্ষাৎকার তারা রেখেছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, তো তাদের প্রধান শিরোনামে জায়গা করে নিয়েছে যেটি, তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় অবস্থান। তিস্তা নদী রক্ষা আন্দোলন, জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে গতকাল শুরু হয়েছে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি, আজও চলবে। এর পাশেই রয়েছে, অভ্যুত্থানের সমন্বয়কদের উদ্যোগে এবার নতুন ছাত্র সংগঠন হচ্ছে। এর পাশে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, বিএনপি ও জামায়াতের ডাকে দোটানা ইসলামী দলগুলো। নির্বাচন ঘিরে রাজনীতি, বিএনপি চায় ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা, জামায়াত তৎপর ইসলামীপন্থীদের ভোট এক বাক্সে আনতে, এমন একটি শিরোনাম রেখেছে। পাশেই দেখতে পাচ্ছি, জুলাই গণ অভ্যুত্থান, আহতদের শাহবাগ মোড়ে অবরোধ, যানজটে ভোগান্তি। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে একই শিরোনাম, জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা পারে লাখো মানুষের সমাবেশ। বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন বলেছেন মির্জা ফখরুল, সেটি রয়েছে। এর পাশেই রয়েছে, বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনূস, এমন একটি প্রতিবেদন তারা রেখেছে। আরও একটি দেখতে পাচ্ছি প্রতিবেদন, 63 বিশ্ববিদ্যালয়ে ভারাক্রান্ত ঢাকায় সরকারি 8টি, বেসরকারি 55টি, সারা দেশে 170টি বিশ্ববিদ্যালয়। অনুমোদনের অপেক্ষায় একাধিক এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ টাস্কফোর্সের, এমন একটি শিরোনামও রেখেছে দৈনিক কালের কণ্ঠ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, নতুন নোটেও থাকছে শেখ মুজিবেরই ছবি, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এর পাশেই দেখতে পাচ্ছি, জুলাই অভ্যুত্থানে ছাত্র শিবির শিরোনামে, ফেসবুকে দেজাভু শিরোনামে একটি শিরোনাম তারা রেখেছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, সামিট গ্রুপের দখলে ইন্টারনেট খাত, নীতিমালা লঙ্ঘন করে 6 লাইসেন্স, অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরে এবং সরকারি ব্যান্ডউইথ অব্যবহৃত ভারত নির্ভরতা বাড়ছে। এর পাশেই দেখতে পাচ্ছি তিস্তা প্রকল্প নিয়ে, যে তিস্তা প্রকল্পে পাল্টে যাবে উত্তরের 2 কোটি মানুষের জীবনমান, পানির ন্যায্য হিস্সা চেয়ে তিস্তা পারে জনতার ঢল, এমন একটি শিরোনামও কিন্তু তারা রেখেছে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, শেষ করব আজ এখনকার মতো সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।